নির্বাচনের 3 দিন আগে দেশকে করদ রাজ্যে পরিণত করার সেই শুল্ক চুক্তির পর তারেক রহমান সরকারের ঘাড়ে আবারও শুল্কের বোঝা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার। তারেক রহমানের ঘাড় মানে তো বাংলাদেশের ঘাড়, এখন মানতেই হবে সেটা। এক বাণিজ্য চুক্তি দিয়েই বাংলাদেশকে পলোর নিচে আটক করা মাছের মতো বন্দী করেছে পলো চিনেন তো নিশ্চয়ই আপনারা, মাছ ধরে সেই পলোর নিচে আটক করা মাছের মতো। তার উপর আবার নতুন শুল্ক আরোপ। কি চাইছে আসলে আমেরিকা বলেন তো? এরই মধ্যে আবার বাংলাদেশে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। যা যা ঘটছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের খেলা এখনো শেষ হয়নি, খেলা আভি বাকি হ্যায়। আরো অনেক কিছু দেখতে হবে হয়তো আমাদের। চলুন বোঝার চেষ্টা করা যাক কি চাইছে আসলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে। প্রথমেই শুল্কের হিসাবটি পরিষ্কার করা দরকার। বাংলাদেশি পণ্যের উপর আগের 10% সঙ্গে নতুন করে আরো 10% যোগ হয়ে মোট 20% হয়নি বলে দাবি হচ্ছে, বা এটা আসলেই সত্য। যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের 122 ধারায় আরোপিত অস্থায়ী 10% শুল্কের মেয়াদ 24শে জুলাই শেষ হয়েছে। সেই শুল্কের জায়গায় 1974 সালের বাণিজ্য আইনের 301 ধারার অধীনে আবার 10% শুল্ক বসানো হয়েছে। অজুহাত এবার বাণিজ্য ঘাটতি নয়, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি ঠেকাতে বাংলাদেশ যথেষ্ট ব্যবস্থা নেয়নি। অর্থাৎ বোঝার উপর শাকের আটি চাপানো হয়েছে। হয়তো বোঝার ওজন বাড়েনি, কিন্তু বোঝাটি তো নামেনি। শুধু দড়ি, যে দড়ি দিয়ে বোঝাটি বাঁধা হয়েছে সেই দড়ির আইনি নাম পরিবর্তন করা হয়েছে। এখানেই ফেব্রুয়ারিতে যে বাণিজ্য চুক্তি করে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আসল চরিত্র বোঝা যাচ্ছে। নির্বাচনের মাত্র 3 দিন আগে 2026 সালের 9 ফেব্রুয়ারি অবৈধ ইউনূস সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে তথাকথিত পারস্পরিক বাণিজ্য চুক্তি করেছিল। তখন বলা হয়েছিল বাংলাদেশের ওপর ঘোষিত 37% পাল্টা শুল্ক আলোচনার মাধ্যমে প্রথমে 20 এবং পরে 19% নামিয়ে আনা হয়েছে শুল্ক। এটি আসলে বিশাল এক কূটনৈতিক অর্জন বলে প্রচার করা হয়েছিল। হোয়াইট হাউসও বলেছিল বাংলাদেশি পণ্যের 19% শুল্ক মওকুফ করা হয়েছে এবং কিছু নির্বাচিত পণ্যের জন্য শূন্য শুল্কের সম্ভাবনা রাখা হবে। কিন্তু সেই 19%-এর মূল আইনি ভিত্তি পরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুপ্রিম কোর্ট তাতে টেকেনি। ট্রাম্প প্রশাসন তখন অন্য আইনের আশ্রয় নিয়ে সারা বিশ্বের উপর অস্থায়ী 10% শুল্ক বসায়। সেই ব্যবস্থার মেয়াদ শেষ হতেই আবার 301 ধারা বের করা হলো। অর্থাৎ যুক্তরাষ্ট্র যতবার আইনি বাধায় পড়ছে ততবার নতুন কোনো অভিযোগ, নতুন কোনো ধারা এবং নতুন কোনো ভাষা দিয়ে একই শুল্ক দেয়াল নির্মাণ করছে বা পুনর্নির্মাণ করছে। আজ বলা হচ্ছে জোরপূর্বক শ্রম, কাল বলা হয়েছিল বাণিজ্য ঘাটতি, আগামীকাল হয়তো বলা হবে অতিরিক্ত উৎপাদন, মুদ্রানীতি, ডিজিটাল কর, ভর্তুকি কিংবা জাতীয় নিরাপত্তা, কে জানে। কারণ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য শুল্কের একটি নির্দিষ্ট আইন রক্ষা করা নয়, উদ্দেশ্য হচ্ছে আমেরিকার বাজারে প্রবেশের উপর স্থায়ীভাবে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। বাংলাদেশের জন্য প্রশ্নটি তাই 10% না 12% বা 12.5% এসব নয়। প্রশ্ন হলো, এত কিছু দেওয়ার পরও বাংলাদেশ কি কোনো স্থায়ী নিশ্চয়তা পেয়েছে? পায়নি। ফেব্রুয়ারির চুক্তিতে বাংলাদেশকে শুধু শুল্ক কমাতে বলা হয়নি, মার্কিন পণ্যের বাজার প্রবেশ সহজ করা, অশুল্ক বাধা সরানো, কৃষি পণ্য এবং শিল্প পণ্যের আমদানি বাড়ানো, অনেক টাকা দিয়ে আমেরিকা থেকে গম কেনা, কৃষি পণ্যের কেনা, শ্রম এবং মেধাস্বত্ব আইন পরিবর্তন, ডিজিটাল বাণিজ্যে মার্কিন স্বার্থ রক্ষা এবং অর্থনৈতিক নিরাপত্তার নামে যুক্তরাষ্ট্রের সঙ্গে নীতিগত সমন্বয়ের কথা রাখা হয়েছে সেই চুক্তিতে। বোয়িং বিমান, মার্কিন জ্বালানি, তুলা কিংবা কৃষি পণ্য কেনার প্রতিশ্রুতিও বৃহত্তর সমঝোতার অংশ হিসাবে রাখা হয়েছে সেই চুক্তিতে। অথচ যুক্তরাষ্ট্রের দেওয়া প্রধান সুবিধা অর্থাৎ নির্দিষ্ট শুল্ক হার কয়েক মাসের মধ্যেই আদালত এবং নতুন নির্বাহী সিদ্ধান্তের ধাক্কায় অর্থহীন হয়ে গেছে। এক পক্ষের প্রতিশ্রুতি স্থায়ী, অন্য পক্ষের সুবিধা পরিবর্তনযোগ্য। এটাই তো করদ রাজ্যের মধ্যে সম্পর্ক অথবা
প্রভু এবং ভিত্তের সম্পর্ক, অথবা আপনাকে একটা মার্কেটে পরিণত করার সিদ্ধান্ত। এখন সরকার বলছে বাংলাদেশের উপর 10% শুল্ক, কিন্তু চীন, ভিয়েতনাম সহ বহু দেশের উপর 12.5% শুল্ক বসেছে, বাংলাদেশ তো কমই আছে। অর্থাৎ সরকারের দাবি বাংলাদেশ সুবিধাজনক অবস্থান আছে। কথাটি আসলে অর্ধ সত্য, কারণ বাংলাদেশের সরাসরি পোশাক প্রতিযোগী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং কম্বোডিয়া সহ কয়েকটি দেশেও 10% স্তরে শুল্ক রয়েছে। ফলে বাংলাদেশ কোনো বিশেষ পুরস্কার পায়নি, বরং যুক্তরাষ্ট্রের সাধারণ শ্রেণীবিন্যাসে অন্য কয়েকটি দেশের সঙ্গে একই সারিতে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারির বিশেষ চুক্তি বাংলাদেশকে বিশেষ সুরক্ষা দিতে পারেনি। আরো গুরুত্বপূর্ণ হচ্ছে, জোরপূর্বক শ্রমের অভিযোগটি বাংলাদেশের পোশাক শিল্পের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করতে পারে। আজ গোটা দেশের উপর 10% শুল্ক বসানো হয়েছে, কাল কোনো কারখানা, শিল্প গোষ্ঠী, কাঁচামালের উৎস কিংবা সরবরাহ শৃঙ্খলকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে, যেমন ইরানের উপরে হয়েছে, অন্যান্য অনেক দেশের উপর হয়েছে। যুক্তরাষ্ট্র এখন শ্রম অধিকারকে শুধু নৈতিক প্রশ্ন হিসেবে ব্যবহার করছে না, এটিকে বাজার নিয়ন্ত্রণের, ব্যবসা নিয়ন্ত্রণের বাণিজ্যিক অস্ত্র বানাচ্ছে। জোরপূর্বক শ্রম অবশ্যই বন্ধ হওয়া দরকার। শ্রমিকের অধিকার এবং নিরাপত্তা, কর্মপরিবেশ নিশ্চিত করাও বাংলাদেশের দায়িত্ব। কিন্তু 7টি দেশের বিরুদ্ধে একসঙ্গে প্রায় একই অভিযোগ তুলে 10 থেকে 12.5% শুল্ক বসানো হলে প্রশ্ন উঠবেই, এটি কি সত্যি শ্রমিক রক্ষার ব্যবস্থা, নাকি আদালতে বাতিল হয়ে যাওয়া শুল্ক ফিরিয়ে আনার একটি সুবিধাজনক আইনি অজুহাত? অস্ট্রেলিয়া, জাপান, ইউরোপীয় ইউনিয়ন সহ বহু দেশ এই অভিযোগের ভিত্তি এবং ন্যায্যতা নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছে। ঠিক এই সময়ে 30 জুলাই 3 দিনের সফরে ঢাকায় আসছেন সার্জিও গোর। তিনি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত। সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী রজার খলিলুর রহমান, রাজনৈতিক দল, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। তিনি কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতিও দেখতে যাবেন বা দেখতে যেতে পারেন। প্রকাশিত খবরের সরকারি ভাষ্য বলছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার বোঝাই হবে এই সফরের প্রধান উদ্দেশ্য। কিন্তু প্রশ্ন হলো, ওয়াশিংটন হঠাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে এত গভীরভাবে বোঝার চেষ্টা করছে কেন? কি ঘটেছে এই কয়েকদিনে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে? তারেক রহমান সরকার ক্ষমতায় এসে তো তাদের সেই বাণিজ্য চুক্তিকে শুধু রেটিফিকেশন দেয়নি, মেনে নিয়েছে। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। তারেক রহমান সরকার ক্ষমতায় এসে প্রথম বড় কূটনৈতিক অগ্রাধিকার দিয়েছে চীনকে। চীনের সঙ্গে অবকাঠামো, বন্দর, প্রতিরক্ষা সংলাপ, তিস্তা প্রকল্প, আঞ্চলিক যোগাযোগ নিয়ে আলোচনা এগিয়ে গেছে অনেকখানি। একই সঙ্গে তুরস্ক, পাকিস্তান এবং রাশিয়ার সঙ্গেও নাকি সরকার যোগাযোগ বাড়িয়েছে। নাকি নয়, এটাই সত্য। রাশিয়ার ব্যাপারটা অতটা না জানা গেলেও তুরস্ক এবং পাকিস্তান তো সরকারের আসলে দুই ঘনিষ্ঠতম বন্ধু। ভারতকে পাশ কাটিয়ে নতুন একটি কৌশলগত বলয় তৈরির চেষ্টা হচ্ছে কিনা, সেটি যুক্তরাষ্ট্র এবং ভারতের উদ্বেগের কেন্দ্র। এবং এই উদ্বেগ নিরসনেই যে সার্জিও গোর আসছেন, সে কথা আমি আগের একটি ভিডিওতে বলেছি, আপনারা হয়তো দেখেছেন। গোরের দুটি পরিচয় এখানে খুব গুরুত্বপূর্ণ। তিনি শুধু ওয়াশিংটনের প্রতিনিধি নন, দিল্লিতে বসা মার্কিন রাষ্ট্রদূত। অর্থাৎ তিনি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক যেমন দেখবেন, তেমনি ভারতীয় নিরাপত্তা কাঠামোর ভেতরে বাংলাদেশের অবস্থানও বিচার করবেন। যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলছে তারা শক্তিশালী বাংলাদেশ ভারত সম্পর্ক দেখতে চায়। ফলে তারেক রহমানের সরকারকে সম্ভবত বোঝানো হবে বা চেষ্টা হবে যে চীনের সঙ্গে ব্যবসা করেন ভালো, কিন্তু ভারত এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ উপেক্ষা করে বেইজিং এর নিরাপত্তা বলয়ে যে ঢুকে যাবেন, সেটি বাপু হবে না, সেটি ভুলে যান। এর সঙ্গে যদি যুক্ত করেন আওয়ামী লীগ নিষিদ্ধ রাখা, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, বিচার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং বাংলাদেশের রাজনীতিতে তৈরি হওয়া ভয়াবহ রাজনৈতিক শূন্যতার প্রশ্ন, তাহলে বল তো অনেকখানি গড়াচ্ছে। ওয়াশিংটন থেকে প্রকাশিত যে সফরসূচি, সেটাতে এসবের কোনো উল্লেখ নেই। সার্জিও গোর শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করেছেন কিনা তা আমরা জানি না, অনেক জায়গায় এ নিয়ে আলোচনা হয়েছে। বা তারেক রহমানকে তিনি কি আলটিমেটাম দেবেন, এমন দাবির নির্ভরযোগ্য প্রমাণ আমাদের হাতে নেই, কিন্তু আমরা ধারণা করতে পারি। সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগকে বাদ দিয়ে জামায়াত শিবির নির্ভর রাজনৈতিক ভারসাম্য
বাংলাদেশে কতদিন টিকবে সেই প্রশ্ন যে বৈঠকের পটভূমিতে থাকবে তা তো অনুমান করা কঠিন নয়। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন যে শুল্ক বাড়ানো ছাড়াও আমেরিকা আসলে কি চাইছে এখন? আমেরিকা চাইছে বাংলাদেশ তার বাজার খুলে দিক, মার্কিন পণ্য কিনুক, বোয়িং কিনুক, জ্বালানি কিনুক, মার্কিন তুলা ব্যবহার করুক এবং শ্রম, ডিজিটাল বাণিজ্য এবং মেধাস্বত্বের নীতিকে ওয়াশিংটনের পছন্দ মতো সাজাক। আমেরিকা আরও চায় বাংলাদেশের চীন নীতি সীমিত থাকুক, ভারতের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেওয়া হোক এবং বঙ্গোপসাগর এবং দক্ষিণ এশিয়ায় মার্কিন কৌশলের বাইরে কোনো স্বাধীন সামরিক বা অবকাঠামোগত বলয় তৈরি না হোক। আপনাদের জন্য আমি আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য খুব দু একদিনের মধ্যেই নিয়ে আসার চেষ্টা করব। যতখানি জানি বাংলাদেশে 2টি বিদেশি ঘাঁটি হওয়ার সম্ভাবনা চূড়ান্ত হয়েছে। কারা সেটি নিয়ে আলোচনা করব। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগও সেখানেই। সবচেয়ে বড় কথা হলো আমেরিকা চায় বাংলাদেশ তার বাজারের উপর নির্ভরশীল থাকুক, কিন্তু সেই বাজারে প্রবেশের নিশ্চয়তা যেন কখনো বাংলাদেশের হাতে না থাকে। শুল্কের হার, আইনি ধারা, অভিযোগ বদলাবে, কিন্তু নিয়ন্ত্রণ থাকবে ওয়াশিংটনের হাতে। ইউনূস সরকার নির্বাচনের 3 দিন আগে সেই নিয়ন্ত্রণের কাগজে সই করে গেছে। তারেক রহমান সরকার এখন সেই চুক্তির র্যাটিফিকেশন করেছে এবং চুক্তিকে মাথায় করে রেখেছে। আবার চীনের দিকে ঝুঁকে আমেরিকার সন্দেহ বাড়িয়ে দিয়েছে। তাই সার্জিও গোরের সফর শুধু উন্নয়নের বা সম্পর্ক উন্নয়নের সফর নয়, এটি দেখতে আসার সফর। বাংলাদেশকে পলর নিচে ঠিকমতো আটকে রাখা গেছে কিনা। ওই যে মাছের কথা বলেছিলাম শুরুতে, পলর নিচে মাছ। বাংলাদেশ আজ এমন এক খেলায় ঢুকেছে যেখানে আমেরিকা নিয়ম বানাচ্ছে, আদালত নিয়ম বাতিল করলে আমেরিকায় আবার নতুন করে নিয়ম বানাবে, আর বাংলাদেশ প্রতিবার বলবে এইবার অন্তত আমরা কিছুটা সুবিধা পেয়েছি। আসলে সুবিধা পেয়েছে কে, সেই প্রশ্ন তো আপনারাই বুঝতে পারছেন এবং সেই প্রশ্ন আপনাদের কাছে রাখছি। লিখবেন আপনার মন্তব্যে। ভবিষ্যৎ আসলে খুব ভালো, এটা বলার আসলে কোনো উপায় নেই। ভালো থাকবেন সবাই।